বিয়ের পরেই সম্রাটের কথা শুনে চমকে গেল কমলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুকের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এর মাঝখানেই সবাই মিলে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। তখনই পল্লবী গিয়ে সবাইকে বেশ সুন্দর করে আপ্যায়ন করতে থাকে, আর এটা দেখার পরে আদি ভাবে আদির কেন পিছিয়ে থাকবে, আদিও বলতে শুরু করবে। আর সেই জন্য আদি বলতে শুরু করে যে কেউ দুটো ফিশ ফ্রাই নিন, কেউ দুটো মাছ নিন, এরকমভাবে বলতে বলতে থাকলে তখনই সাইডে থাকা প্রলয়বাবু ভাবে হঠাৎ করে আদি এরকম পাগলামো করছে কেন, বোঝার উপায়টুকুই নেই, কেমন যেন শুরু করে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই আদি ঠাকুমাও সেই একই কথাই বলে যে আজকাল নাতিবাবুকে দেখে কেমন যেন চিনতে পারছি না, এই নাতিবাবুই এখানে আসতে চাইছিল না, আর এসেই এখন সবাইকে আদর আপ্যায়ন শুরু করে দিয়েছে। আমার মনে হয় কি ওকে কি কেউ কালা জাদু টাদু করলো নাকি। তখনই দেখা যায় আদির বৌদি ভাবে আদি কেন এতক্ষণ এখানে আটকে আছে আর কেনই বা এইসব করছে। এখন আমার কাছে পুরো ব্যাপারটাই স্পষ্ট হয়ে গেছে। যাক, তাহলে বোঝা গেল আদি কেন এই জিনিসটা করছে। তার মানে ওর পল্লবীকে পছন্দ হয়েছে, আর সেই জন্যই ও পল্লবীর কাছাকাছি থাকতে চাইছে। এর মাঝখানেই দেখা যায় প্রলয়বাবু আদিকে ডেকে পাঠায় আর বলে তুমি এসব কি করছো, এরকম ভাবে খাটাখাটি করছো কেন। আদি বলে বাবা, আমরা যদি মানুষের সাথে নিজেদেরকে মিলিয়ে নিতে না পারি তাহলে মানুষই বা তোমাকে ভোট দেবে কেন। আমাদেরকে সবার সাথে মিলে ঝুলে থাকতে হবে, তবেই না কাজ হবে। প্রলয়বাবুকে এইসব বুঝিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে আদি। অন্যদিকে ঝিনুককেও খাওয়ার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে, সাথে সম্রাটকেও। এরপরে ঝিনুকের বর্দা সমর বলে বুঝলি ঝিনুক, এবার থেকে কিন্তু আর একা একা খেয়ে নিলে হবে না, এবার থেকে কিন্তু সম্রাটকে আগে দিয়ে তারপরেই তোকে টেবিলে বসতে হবে, বুঝলি। এরপর সম্রাট বলে না না, ওরকম কোনো ব্যাপার নেই। সবাই মিলে তো হই হুল্লোড় অনেক আনন্দ ঠাট্টা করতে থাকে। এরপরে কমলা বলে সম্রাট তুমি খেয়ে নাও। এর মাঝখানে ঝিনুক জিজ্ঞেস করে তোমরা খেয়েছো মা, তোমরাও তো খাওনি। এরপরেই কমলা বলে আগে তোরা খেয়ে নে, আজকে যত অনুষ্ঠান সবটাই তো তোদের জন্য, তোরা যদি ঠিকঠাক না খাস তাহলে কি করে হবে বলতো। এরপরেই সব কাপেলরা তাদের স্ত্রীকে আর স্ত্রীরা স্বামীদেরকে রসগোল্লা খাইয়ে দেয়। আর এই দৃশ্যটা দেখার পরে সম্রাটেরও খুব ভালো লাগে, সম্রাট নিজেও ঝিনুককে খাইয়ে দেয়। এদিকে পল্লবীর জন্য খুব সুন্দর করে একটা টেবিল ডেকোরেশন করে রেখে দিয়েছে আদি, যাতে আদি নিজের মনের কথাটা পল্লবীকে জানাতে পারে, কারণ পল্লবীকে সে পাগলের মতন ভালোবেসে ফেলেছে। পল্লবী ছাড়া আদির জগতে আর কোনো কিছুই নেই। তার মাঝখানে পল্লবী বলে কি সুন্দর করে টেবিলটা সাজানো, নিশ্চয়ই এখানে কোনো ভালোবাসার মানুষ কোনো ভালোবাসার মানুষের জন্যই এই কাজটা করেছে। তবে সত্যি কথা বলতে দেখতে অনেক বেশি ভালো লাগছে। এর মাঝখানেই পল্লবী যখন সবটা দেখছিল তখনই সাইডে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল আদি। আদি ভেবেছিল আজকেই প্রপোজ করবে পল্লবীকে। ঠিক সেই মুহূর্তেই মিঠি চলে এসে পল্লবীকে মাম্মাম বলে জড়িয়ে ধরে। আর এটা শোনার পরে আদি ভাবে তার মানে মিঠি এনারই মেয়ে, আমি তো জানতামই না কিছু। পল্লবীর তাহলে ভালোবাসার মানুষ আছে, ও বিবাহিত। আর এইসব জানার পরে আদি খুবই ভেঙে পড়েছে, কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। আর ভাবে না না, এটা মনে হয় ঠিক হলো না, খুবই ভুল হয়েছে। ঠিক সেই মুহূর্তেই তখনই একটা কথাই ভাবছিল পল্লবী, যে মিঠিকে ছাড়া পল্লবীর জীবনে আর কিছু নেই। মিঠিকে সে আগলে রাখবে আর মানুষের মতো মানুষ করবে। অন্যদিকে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরোবে বলে ঠিক করেছে প্রলয়বাবুরা। তখনই চলে এসেছিল শান্তনু আর প্রীতি। শান্তনু বলে আপনারা যে এখানে এসেছেন আমাদের সবার সাথে একটা দারুণ সময় কাটিয়েছেন, আমরা সত্যি কথা বলতে আনন্দে পুরো আপ্লুত। আপনাদের জন্য একটা গিফট রেখেছি, যদি আপনারা সেই গিফটটা নেন তাহলে আমরা খুব খুশি হব। প্রলয়বাবু তখন ভাবে এই ব্যাপারটাকে কিভাবে ম্যানেজ করবে। আর তখন প্রলয়বাবু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রেনু তখন বলে ওরা যখন রিটার্ন গিফট দিতেই চাইছে তুমি নিয়ে নাও না, কেন এরকম করছো। কিন্তু প্রলয়বাবু কিছুতেই সেই গিফটটা নিতে চায় না। তারপরে তার সিকিউরিটিকে ডেকে বলে তোমরা তো ভাগে 6 জন আছো, এই জিনিসটা 6 জন ভাগ করে নিয়ে নাও। আর এটা দেখার পরে আদির বৌদি খুব খুশি হয়। আর তখন ঠাম্মি বলে আচ্ছা আমার আদিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল। তখনই আদির বৌদি বলে আদি সবকিছু দায়িত্ব সামলে এখন মনে হয় বাড়ির পথে রওনা দিয়েছে। এরপরে যাওয়ার আগে আদির বৌদি পল্লবীকে বলে
আচ্ছা পল্লবী, কিছু যদি মনে না করো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার বয়স কত? তখন পল্লবী বলে 32 বছর। এরপর প্রথম ক্রাইটেরিয়া ম্যাচ করে না, কারণ আদির মা চেয়েছিল আদির যে বউ হবে তার বয়সটা আরেকটু কম হবে। এরপর তো খুবই খুশি হয় বৌদি আর বলে যাক প্রথমটাও ম্যাচ করলো না। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা শুনেছিলাম তোমার কুষ্টিতে নাকি কি দোষ টোষ আছে। পল্লবী আর সেই ব্যাপারগুলোকে নিয়ে ঘাটাতে চায় না। এরপরেই আদির বৌদি সবার সাথে বাড়ির পথে রওনা দেয়। তখন শান্তনুর অনেক খারাপ লাগে আর ভাবে, একটা জিনিস দিতে চাইলাম নিল না, এইভাবে অপমান করলো। অন্যদিকে আদি ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করে, ভেঙে পড়েছে। যাকে মনে মনে এতদিন চেয়েছে, যার কথা শুধুই ভেবেছে, যার পাশে থাকতে চেয়েছে, সেই পল্লবী কিনা বিবাহিত, এটাই কোনোভাবে মেনে নিতে পারছিল না আদি। কিন্তু আদি এখনো সত্যিটা জানেই না। অন্যদিকে সম্রাটের সাথে ঝিনুকের বিয়ে হয়ে গেছে। ঝিনুক যাবে এইবার সম্রাটের বাড়ি। যথারীতি ঝিনুক এর আগে পরিবার পরিজন ছেড়ে কখনো কোথাও যায়নি, তাই কমলা ঠিক করে যে বড় বৌদি আর ছোট বৌদিকে ঝিনুকের সাথে পাঠিয়ে দেবে, যাতে তারা গিয়ে একটু ম্যানেজ করতে পারে আর ঝিনুকেরও একাকিত্ব ভাবটা না লাগে। কিন্তু সম্রাট তখন বলে, না মা, ক্ষমা করবেন, আমি আমার বাড়িতে প্রথমে ঝিনুককেই নিয়ে যেতে চাই, অন্য কাউকে নয়। আর এই কথাটা শোনার পরেই কমলা একটু অবাক হয়ে যায় আর ভাবে, সম্রাটকে এতদিন ধরে যেমনটা চিনেছিলাম তাহলে কি কোনো ভুল হলো? কিন্তু সম্রাট একটা কথাই বলে, সে প্রথমে ঝিনুককেই নিয়ে যাবে, অন্য কাউকে নয়।